আমি পিয়ালি। তো আজ আমি চলে এসেছি আবার আমার পড়ে ফেলা কিছু বই, কিছু গল্প, উপন্যাস এবং কিছু ম্যাগাজিন নিয়ে। তো আজকে প্রথম যে উপন্যাসটা দিয়ে আমি শুরু করব, যে বইটা দিয়ে আমি শুরু করব, সেটা হলো আশাপূর্ণা দেবীর শাঁখ কাটা করাত। এই বইটি আমি বহু বছর আগে পড়েছিলাম এবং এটা এমনই একটা সময়ের বই যখন 25 টাকাতেও বই পাওয়া যেত। তো যাই হোক, তো এই বইটি হচ্ছে আশাপূর্ণা দেবীর দুটো বড় গল্প নিয়ে এই বইটি আছে, এবং বইটিতে দুটি বড় গল্প আছে। এবং এই বইটির প্রথম যে গল্পটি, সেই গল্পটিতে দেখা যাবে যে দুটো ছেলে, এবং এই দুই ছেলের সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্র। একজন হচ্ছে পাড়ার মাস্তান, আর একজন হচ্ছে পুলিশ অফিসার। এবং এইটার মধ্যে দিয়ে একটা সামাজিক বার্তা যেটা আশাপূর্ণা দেবী দিতে চেয়েছেন, এই সম্পূর্ণ বিপরীতধর্মী যে মানুষ, যেখানে একটা মানুষ চাইছে সমাজ থেকে সমস্ত রকমের দুষ্কৃত, সমস্ত রকমের দুষ্কর্মকে অপসারণ করতে সে তার জীবন দিয়ে দিতেও প্রস্তুত, আবার উল্টো দিকে তারই ভাই, সে হয়ে উঠছে পাড়ার মাস্তানদের হেড, তাকে সবাই নামেই চেনে, সে একটা ক্ষমতাশালী ব্যক্তিত্বে পরিণত হচ্ছে। তার কাছে খুন করা, দাঙ্গা করা, মাস্তানি করা কোনো বড় ব্যাপারই নয়। তো এই যে দুটো বিপরীতধর্মী দুই ভাইয়ের যে চরিত্র, এবং তাদের মায়ের যে স্ট্রাগল, এবং তার সাথে সাথে একটি মেয়ে যে তাদের বাড়ির পাশেই থাকে, এবং সেই বাচ্চা মেয়েটির নাম তিন্নি। সে পাশের বাড়িতে থাকে, তার বাবা অত্যন্ত অসুস্থ, এবং তার বাবা বিছানা শয্যাশায়ী, তাকে দেখাশোনা করে, এবং সে সবসময় ওই বাড়ির পাঁচিলেই বসে থাকে। এবং তার দুই ভাই যখন বেরোয় বা ঢোকে, তখন তাদের সাথে বিভিন্ন ধরনের বাক্য বিনিময় হয়। সেটা সবসময় যে খুব ভালো তা নয়, মানে কোনো না কোনোভাবে সবাই, এরা প্রত্যেককে আর কি আঘাত দিয়ে কথা বলে, বা কোনো মজা করে কথা বলে, কোনো না কোনোভাবে তাদের মধ্যে একটা বাক্য বিনিময় চলতে থাকে। এই মেয়েটি, এবার এখানে দেখানো হয়েছে যে এই যে পরিবারের সাথে ওতপ্রোতভাবে তিন্নি জড়িয়ে আছে, ছোটো ভাইটি সেই ক্ষমতার বলে গিয়ে কি করছে, তার দাদার সাথে কি করছে, সেই জায়গাটা যেমন উঠে এসছে তিন্নির একটা দ্বন্দ্ব, যে তিন্নি আসলে কাকে ভালোবাসে। কারণ সে পরবর্তীকালে বুঝতে পারছে তার দুজনকেই ভালো লাগে। সে বড় ভাইটিকেও পছন্দ করছে, ছোটো ভাইটিকেও পছন্দ করছে। এই যে একটা বিপরীতধর্মী, তারও ভালো লাগার জায়গা উঠে এসছে, যেইটা মানুষের বিভিন্ন যে লেয়ার্স, এই জায়গাটাকে আশাপূর্ণা দেবীর গল্পে বা উপন্যাসে এত সুন্দরভাবে পাওয়া যায় যে অত বছর, অত পুরনো একজন লেখক, বা তার লেখার মধ্যে উঠে এসছে এই যে দ্বন্দ্বগুলো এত বেশি বাস্তব আজও, যে সেখানে মানুষ এটাই বুঝতে পারছে না যে মানুষের মধ্যে কত ধরনের, একজন মানুষ যে খুন করছে, তারই ভেতরে হয়তো এমন একটা সত্তা আমরা দেখতে পেতে পারি যে ভীষণভাবে মানবিক, যেইটাকেই হয়তো উনি তুলে ধরতে চেয়েছেন কোথাও। আবার এমনও হয়েছে অনেক সময় যে একটা মানুষ এমনভাবে জড়িয়ে পড়ছে কিছু কিছু সম্পর্কে, যেখান থেকে সেই সম্পর্কগুলো হয়তো সবটাই বিপরীতধর্মী। সেখান থেকে তার সিদ্ধান্তে আসতে পারছে না সে কী ধরনের মানুষ পছন্দ করে আসলে। এক্ষেত্রেও সেই রকমই একটা জায়গা দেখানো হয়েছে, যেখানে তিন্নি নামক মেয়েটির দুটো ভাইয়ের মধ্যে কিন্তু দুজনকেই পছন্দ, সে কিছুতেই সেই সিদ্ধান্তে আসতে পারছে না। এবং শেষ পর্যন্ত যখন কোর্টে যাবে কেস, যখন এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলছে, তখনও পর্যন্ত সে কিছু বলবে না বলে নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে চলে যাচ্ছে। তো এইটাই ছিল উপন্যাসের মূল বিষয়বস্তু। এবং এখানে যে পারিবারিক সামাজিক চিত্রটা দেখানো হয়েছে, তার থেকেও মূলত আমার মনে হয়েছে মানুষের মনস্তাত্ত্বিক জায়গা নিয়ে আশাপূর্ণা দেবী এই গল্পটিতে ভীষণভাবেই একটা জায়গা দেখাতে চেয়েছেন, এবং যেটা ভীষণ আজও মানুষের মধ্যে যেটা ভীষণভাবে বাস্তব, এই যে দোলাচলটা। এটা ছিল একটা গল্প। পরের গল্প হচ্ছে সুখের ঘরের ঘরকন্যা। এই যে গল্পটি, এই গল্পটির মধ্যেও একটা মনস্তাত্ত্বিক জায়গা দেখা যাবে, যেখানে দেখা যাচ্ছে যে
রীতা ও অভিষেকের একটি সুখী দাম্পত্য জীবন। তারা দুজনেই চলেছে নিমন্ত্রণ রক্ষা করতে। অভিষেকেরই বোনের ছেলের অন্নপ্রাশন। সেখান থেকে দেখা যাবে যে রাস্তায় একটি গোলমাল বেঁধেছে এবং সেখান থেকে দেখা যাবে যে একটি বাচ্চা ছেলে ভীষণভাবে আহত, তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে, তার জন্য একটা গাড়ি চাই। এইবার এখানেই অভিষেক একজন অফিসের মানে বিশাল কর্ম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যে এই ধরনের ঝামেলার মধ্যে জড়াতে নিজেকে পছন্দ করে না। এবং যখন তাকে সবাই মিলে, সব ছেলেগুলো মিলে, ওখানকার ছেলেরা মিলে বলছে যে সেই বাচ্চাটিকে এই মুহূর্তে হসপিটালে না ভর্তি করলে তার কিছু একটা হয়ে যাবে, তখনও সে তার গাড়ি দিতে গিয়ে তার মধ্যে কিন্তু এক ধরনের ইগো দেখা যাচ্ছে, তার মধ্যে এক ধরনের আত্ম অহমিকা দেখা যাচ্ছে। সে কিছুতেই তার গাড়িটা ছাড়তে চাইছে না এবং তারা কন্টিনিউয়াসলি বলছে তাদের যেতে দেরি হয়ে যাবে, দরকারি কাজ আছে। এবং এই সমস্ত নিয়ে যে বাক্য বিনিময় যে জায়গাগুলো আসছে, সেইগুলোতে তাদের নিজেদের মধ্যে যে একটা দ্বন্দ্ব আসছে, এই জায়গা নিয়েই এই গল্প। এবং শেষ পর্যন্ত যে ছেলেটি এই গাড়িটিকে নিয়ে এবং ছেলেটিকে বাচ্চাটিকে নিয়ে যাবে এবং তার সাথে এই অভিষেকের যে স্ত্রী রীতা, তার একটি সম্পর্ক পাওয়া যাবে এবং সেখানে একটা অদ্ভুত রকমের মানসিক বা মনস্তাত্ত্বিক জায়গা বেরোবে। তো আমার এই দুটো গল্প পড়ে ভীষণভাবে মনস্তাত্ত্বিক লেগেছে এবং তখনও আমার ভীষণভাবে ভালো লেগেছিলো। আরও মানে আমার কাছে আশাপূর্ণা দেবীর রচনাও সমগ্রও আছে, তো ওটাও আমার পড়ার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি। তো আমি ভীষণ এনজয় করেছি এই গল্পগুলো এই কারণেই, কারণ আশাপূর্ণা দেবীর লেখা আমি ভীষণ পছন্দ করি, যেটা আমি আবারও বুঝতে পারলাম। এবং ওনার লেখার মধ্যে যে মনস্তাত্ত্বিক জায়গাগুলো উঠে আসে, সমাজ কেন্দ্রিক হলেও সেখানে সেই মনস্তাত্ত্বিক জায়গাগুলো কিন্তু আজও ভীষণ বাস্তব। ঠিক আছে, সেটা কিন্তু সমাজ বা দিনকাল অনুযায়ী পাল্টায় না, সেটা কোথাও মানুষের গভীরের অন্তর্নিহিত কিছু জায়গা। ঠিক আছে, এবার এই যে জায়গাগুলোকে উনি গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলেন, সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো এই ছিল আমার পড়া একটা বই, শাঁখ কাটা করাত। এবং বইটির নামের সাথেও গল্পগুলো ভীষণভাবে যায়। শাঁখ কাটা করাত মানে যেখান থেকে কোনো দিকেই যাওয়া যাচ্ছে না, সামনে গেলেও বিপদ, আবার পিছনে গেলেও বিপদ, এই যে মিডলের পজিশনটা, এইটাই দুটো গল্পের মধ্যে ভীষণ সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। তো এটা ছিল একটা বই, শাঁখ কাটা করাত। এই বইটার দাম এখানে যেটা আছে, যেটা বললাম, 25 টাকা লেখা আছে এবং এটা বিকাশ গ্রন্থ ভবন বলে কোথাও থেকে সংগ্রহ করা হয়েছিল। তো এটা এরকমভাবে আর পাওয়া যায় কিনা আমি জানি না, হয়তো কোনো গল্প সংগ্রহে এই গল্প দুটো থাকতে পারে। এর পরের গল্প হচ্ছে বুকের মধ্যে আগুন, যেটা আমি পড়েছি এই বইটি থেকে, সুনীল গঙ্গোপাধ্যায়ের 7টি উপন্যাস। তো এই গল্পটির যেটা এই গল্পটি নিয়ে যেটা আমি বলতে চাই, যে এই গল্পটিতে উঠে এসছে কিছু স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের কথা। সেই সময় একটি রেল ডাকাতি করবে তারা, এবং তারপরে সেখান থেকে সেই রেল ডাকাতির পয়সায় তারা কীভাবে অস্ত্র কিনে বাকি বিপ্লবীদের সাহায্যের জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, এবং সেখানে তারা পালিয়ে কিভাবে আত্মগোপন করে আছে, এবং সেইখানে তাদের কী ধরনের সমাজ, কী ধরনের মানুষকে মুখোমুখি হতে হচ্ছে, এবং তাদের যে সহিষ্ণুতা, তাদের যে আন্দোলন, তাদের যে বিপ্লব কীভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এবং কীভাবে মানে একজন পতিতাপল্লী বা একজন লালবাতি এলাকার মানুষও কীভাবে তাদের এই বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে, এই সব নিয়েই এই গল্পটা। যেখানে উঠে এসছে ভগৎ সিংয়ের কথা, যেখানে উঠে এসছে নেতাজি সুভাষচন্দ্রের কথা, বাঘা যতীনের কথা, এবং তাদের যে বিপ্লবের জায়গা, এটা আমার খুব প্রিয় একটি গল্প। যদিও এখানে সেরমভাবে স্বাধীনতা সংগ্রামের কথা লেখা নেই, আমি এরকম অনেকগুলো গল্পই পড়েছিলাম, তো এটা তার মধ্যে একটাই ছিল, এটা আমি অনেক ছোটোবেলায় পড়েছি, অনেক বছর আগে। তো এটা আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করে এবং আমি আবারও এখন পড়তে চাই, তো সেই কারণে এটা আবার পড়লাম। তো আমার বেশ ভালো লেগেছিলো তখন, এবারও বেশ ভালো লাগলো। এবং
এটা ওই স্বাধীনতা সংগ্রামীদের জীবন, তাদের সবার নাম তো আর আমরা ইতিহাসে পাই না, তাদের আন্দোলনটা অনেক গভীরে ছিল, সেই মর্মস্পর্শী আন্দোলনের একটা চিত্র এখানে লেখক তুলে ধরেছেন। তো এটা ছিল বুকের মধ্যে আগুন, সুনীল গঙ্গোপাধ্যায়। আর এই বইটা হচ্ছে দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত। বইটির দাম এখানে লেখা আছে 400 টাকা, তো এখন হয়তো সেটার দাম আরও বেড়েছে। এরপর আমি কথা বলবো এই কথা সাহিত্যের মার্চ 2026-এর এই বইটা নিয়ে, মিত্র ঘোষের হিরে জহরত। কারণ এই বইটাই একমাত্র বই যেটা আমাকে ক্লাসিক পড়ার দিকে আবারও কিছুটা অনুপ্রাণিত করলো। কারণ এখানে যে যে গল্প, যে উপন্যাস, যে লেখাগুলো আছে সেগুলো এক কথায় অনবদ্য, এবং সেগুলো যেভাবে বাছাই করা হয়েছে কিছু বলার নেই। মানে প্রত্যেকটা লেখা, আমি কোনো একটা লেখার কথা এখানে আর উল্লেখ করবো না, কারণ প্রত্যেকটা লেখা ভালো, প্রত্যেকটা লেখা ভালো। কোনো লেখা পড়েই মনে হবে না যে এটা ঠিক সেই মানের নয়। যেভাবে বাছাই করা হয়েছে সত্যি খুব ভালোভাবে বাছাই করা হয়েছে, এবং সত্যি এটা একটা কালেক্টেবল আইটেম। এটার দাম হচ্ছে 100 টাকা। এটা ওই মিত্র ঘোষ থেকে প্রকাশিত, মিত্র ঘোষের হিরে জহরত কথা সাহিত্য। আচ্ছা, আনন্দমেলার যে 5 এপ্রিলের সংখ্যাটা, সেটা হচ্ছে হারানো ভাষার সন্ধানে। এখানে ভাষা নিয়ে কিছু প্রবন্ধ, কিছু লেখা আছে। তাছাড়াও যে 4টে গল্প দিয়েছে, সে 4টে গল্পই ভীষণ ভালো। শেষের দুটো একটু অলৌকিক পর্যায়ের গল্প, এবং প্রথমের দুটো হচ্ছে একটু স্পিরিচুয়াল, একটু আধ্যাত্মিক, মানে একটু গভীর মনস্তত্ত্বের গল্প। বিশ্রাম গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। তো বেশ ভালো ছিল এবারের সংখ্যা, মানে গল্প অনুযায়ী। বাকি লেখাগুলোও বেশ ভালো। এরপর আমি কথা বলবো দেশ পত্রিকা নিয়ে, এবং এই দেশ পত্রিকার যে এবারের বিষয়বস্তু ছিল যুদ্ধ, এবং বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের বিবর্তন, তার সাথে ভারতের সম্পর্ক, সুয়েজ ও ব্রিটেনে যে ধরনের আন্দোলন, মানে রাজনীতি বা যে ধরনের বিক্ষোভ দেখা গেছিলো সেগুলো, তো এইসব নিয়েই এবারে ছিল, এবং যুদ্ধ নিয়েই 3টি গল্প ছিল। সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা পাখি, ইন্দ্রনীল সান্যালের স্মৃতিকথা, আর অন্বেষা রায়ের ঋণ, এই 3টেতেই যুদ্ধকালীন অবস্থা উঠে এসছে। 3টে গল্পই আমার বেশ ভালো লেগেছে। এবং সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের পাখি গল্পটিতে দেখানো হয়েছে যে কীভাবে হাসপাতালে কাজ করতে গিয়ে সেই হাসপাতালেরই একজন নার্স, তার একটি সম্পর্ক, এবং সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তার যে ভূমিকাগুলো হচ্ছে সেই জায়গা নিয়ে একটি গল্প ছিল। স্মৃতিকথা ইন্দ্রনীল সান্যালে দেখা যাবে যে এখানে একজন বয়স্ক মানুষ, তার পরিচয়, আত্মপরিচয়, তার যে আসল পরিচয় লুকিয়ে তার যে সম্পর্ক, তার যে মানে পরিবার, সেখানে সে একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে বাধ্য হয়েছিলেন সেই রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে তার পরিচয় আত্মগোপন করতে, এবং তাই নিয়ে একটি গল্প। আর শেষ গল্প ঋণ, অন্বেষা রায়ের। এখানে উঠে এসেছি ইরাক ইরান যুদ্ধের সেই যুদ্ধকালীন পরিস্থিতি, এবং সেখান থেকে একটি সেই যুদ্ধকালীন পরিস্থিতির একটি চিত্র। সেখানে সম্পর্ক, পরিবার, এই নিয়েই একটি গল্প। তো এই ছিল এই মাসের দেশ। তো এই কয়েকটা বই এবং উপন্যাস আর গল্পই আমি এর মধ্যে পড়তে পেরেছি, তো সেটাই শেয়ার করে নেওয়ার ছিল। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো সবাই খুব ভালো থেকো।